নমস্কার। আজ রাত 12টা থেকে লাগু হতে চলেছে বা কার্যকর হতে চলেছে নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইন। সেদিক থেকে আপনি সাধারণ মানুষ, আপনারও আইন জানা দরকার, এই নয়া আইন সম্পর্কে অবগত হওয়া দরকার। আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আমাদের কাছেও এই বিষয়টি যেমন একটা নতুন করে বিষয়, ঠিক তেমনি আমাদেরও জানা দরকার, আমাদের মাধ্যমেও বিষয়গুলো তুলে ধরা দরকার। সেদিক থেকে আমরা এই বিষয়ে কথা বলবো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের সঙ্গে। মহাশয়, আপনাকে PB24 স্বাগত। নমস্কার, এবং আপনাদের প্রত্যেক দর্শককে আমার অভিনন্দন, প্রণাম। একেবারে শুরুতে একটু ব্যাখ্যামূলক যদি বলেন যে ভারতীয় ন্যায় সংহিতা ঠিক কি, এবং আজ রাত 12টা থেকে তা লাগু বা কার্যকর হচ্ছে। কাল থেকে বলা যেতে পারে নয়া আইনে ফৌজদারি মামলাগুলো চলবে। আমি পুরনো আইনগুলোর নামটাই ব্যবহার করে নতুন আইন থেকে বোঝানোর বা পরিচিত করার চেষ্টা করব। ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড সেটার নতুন নামকরণ হয়েছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটা ছিল মানে ফৌজদারি মামলা কিভাবে চালানো হবে সেটার যে ধারা ছিল ওটার নতুন নামকরণ হয়েছে, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল সাক্ষ্য প্রমাণ কি করে নিতে হয় যে কোনো কেসে, ওটার নতুন নামকরণ হয়ে তিনটাই নতুন আইন হয়েছে। নতুন আইনের মধ্যে নতুন জিনিস সন্নিবিষ্ট করা হয়েছে। এটা অনেকটা ধরতে পারেন, বাড়িঘর তো আগেও ছিল, এককালে ছনবাসের বাড়ি বানানো হতো, তারপরে টিনের বাড়ি, তারপরে আজকে RCC বাড়ি, এখন আবার প্রিফেব্রিকেটের বাড়িও হয়ে গেছে। তো বাড়িটা বাড়ি আছে, কিন্তু এটার রকম ফের হয়েছে অন্যভাবে, সেটাই মূল বিষয়। ঠিক আমরা যদি একটু বলি যে আমরা যারা সাধারণ মানুষ, ধরেন রাজ্যের নাগরিকরা, তাদেরও তো আইন জানা দরকার, তাদেরও বিষয়গুলো জানা দরকার। ঠিক তাদের কাছে আপনি এই তিনটি আইনের যে ধারাগুলো আছে, বিষয়গুলো আছে, ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, তিনটা আইনের সবকিছু মিলে প্রায় 1000 খানেক ধারা আছে। তো এইগুলো তো আর এত স্বল্প পরিসরে বিশদভাবে বলা সম্ভব নয়। আমি প্রথম কথা যেটা বলবো, এই তিনটে আইন আমাদের জন্য কেন বরেণ্য এবং কেন আমাদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, আমার সংস্থা কি করে চালাবো সেটা আপনি ঠিক করব, তাই না? তো একটা সমাজ, আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউশনাল পলিটি, সাংবিধানিক একটা দেশ যেটা সংবিধান মেনে চলে। কোন সংবিধান? যেটা এই দেশের জনগণ এই দেশের জন্য এই দেশের মতো করে বানিয়েছে। তার ভিত্তিতে আমার ফৌজদারি যে আইন বিধিটা রয়েছে সেটাও বানানো উচিত। কিন্তু দেখুন, স্বাধীনতার পরে 75 বছর আমাদের লাগলো যে ব্রিটিশ বানানো আইনগুলো বদলে আমাদের দেশে আমরা আমাদের নিজেদের মতো করে তিনটে আইন বানাবো। এই ব্যাপারটা করতে বুঝতে আমাদের 75টা বছর লেগেছে। একটা কথা আপনাকে প্রথমেই বলি, আপনার দর্শক সবাইকে বলছি, অভিনন্দন। আজ থেকে বা আজ রাত থেকে আমার দেশের ফৌজদারি আইন আমি এবং আপনি যেভাবে বানিয়েছি সেইভাবে চলবে। ব্রিটিশ বানানো, শাসকের দৃষ্টিতে বানানো, শোষিতের জন্য যে আইনটা ছিল সেই আইনটা বাতিল হয়ে গেল আজ মধ্যরাত্রির থেকে। স্বাধীনতার এটা একটা নতুন সূর্য, নতুন পদক্ষেপ। এটার জন্য আপনাদের সবাইকে এবং আমি নিজেকেও অভিনন্দিত করছি। দ্বিতীয় কথা, অনেক দমনমূলক আইন ছিল যেগুলো আজকের দিনে থাকবে না। সর্বসাধারণের জন্য একটা কথা বলছি, সময় আছে তো আপনার 1 মিনিট? অবশ্যই অবশ্যই। সর্বসাধারণের জন্য একটা কথা বলছি, খুব বেশি করে শোনা যায় আমার বাড়িতে ওই জিনিসটা হয়েছে, আমার উপর ওই অন্যায়টা হয়েছে, আমি পুলিশ স্টেশনে গেলাম, পুলিশ আমার অভিযোগ মানলো না, রাখলোই না, তদন্ত করা দূরে থাক, সেদিন চলে গেছে। আজকে আপনি যদি আগরতলা নিবাসী হয়ে ঘটনা সূত্রে ব্যাঙ্গালোর গেছেন এবং শুনেছেন আগরতলার আপনার বাড়িতে চুরি হয়েছে,
আপনি ব্যাঙ্গালোর পুলিশ স্টেশনে বসে ওখানে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন এবং ব্যাঙ্গালোর পুলিশ সেটা রেজিস্টার করতে বাধ্য। এটা আইনের ধারার অন্তর্গত। যদি না করে তার জন্য আইনি ব্যবস্থা আছে। দ্বিতীয়ত, এটাকে জিরো এফআইআর বলা হয়। দ্বিতীয়ত, একটা এফআইআর রেজিস্টার করার পরে সেটা তদন্ত কতদিনের মধ্যে শেষ করতে হবে, তদন্ত শেষ করার পরে কতদিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে কোর্টে, কোর্ট চার্জশিট পেয়ে কতদিনের মধ্যে চার্জেস ফ্রেম করতে হবে, এবং চার্জেস ফ্রেম করার পরে একটা ধাঁচা দেওয়া হয়েছে, সময়সীমা দেওয়া হয়েছে, এতদিনের মধ্যে এইভাবে বিচার শুনানি শেষ করতে হবে। শুধু তাই নয়, বিচার শুনানি শেষ করার পরে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে কতদিনের মধ্যে বিচারক তার রায় দিতে হবে সেটাও বলা হয়েছে। 1 মাসের মধ্যে রায় দিতে হবে এবং খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে 45 দিনের মধ্যে সে রায়টা দিতে হবে। শুধু রায় দিলেই হবে না, 1 সপ্তাহের মধ্যে সেই রায়টাকে ইলেকট্রনিক পোর্টালে আপলোড করতে হবে যাতে সেটা সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রচারিত হতে পারে। এবং আমি বা আপনি অভিযোগকারী একটা অভিযোগের স্তর থেকে বিচারের শেষ রায়দান পর্যন্ত প্রত্যেকটা সময়সীমার মধ্যে হচ্ছে কিনা এবং কিভাবে হচ্ছে সেটাও জানার অধিকার আপনার আছে, কারণ রেগুলারলি পোর্টালে ওইগুলোর আপলোড দিতে হবে। ঠিক আছে, সেদিক থেকে যদি একটি কথা বলি যে আমরা যদি বলি ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি ঠিক এই সময়ের মধ্যে নতুন করে একটি বিষয় জানতে হবে, ভারতীয় ন্যায় সংহিতা প্রত্যেকের জানা দরকার, ভারতীয় নাগরিকদের জানা দরকার। ঠিক একেবারে সাধারণ মানুষের কাছে যদি আপনি সংক্ষিপ্তভাবে বলুন বা একটু ব্যাখ্যা দিয়ে বলুন ঠিক কি পরিবর্তন এসছে এবং মানুষ আরো বেশি কিভাবে আইনের সহযোগিতায় বা আইন বিচার ব্যবস্থার সহযোগিতা পেতে পারেন, বিচার ব্যবস্থার সুফল পেতে পারেন। যেমন জিরো এফআইআর এর কথা বললেন, একটা বিচার পর্ব শুরু হলে খুব দ্রুত সেখানে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার বিচার পর্ব সম্পূর্ণ করতে হবে এবং রায়ের কপি আপলোড করতে হবে সর্বসাধারণের জ্ঞাতার্থে, যাতে অন্য একজনও এই রায় সম্পর্কে একটু হলেও জানতে পারে। তার বাইরে থেকে আর কয়েকটি বিষয় যদি সেখানে উত্থাপন করেন। দেখুন, এটা তো কোনো পণ্যের জিনিস নয় যে এটাকে অ্যাডভার্টাইজ করে করে জানানো হতে পারে। এটার বিভিন্ন মাধ্যমে জনতার কাছে এটা পৌঁছে যাওয়ার প্রথম দায়িত্ব তো আমি সবসময় ভাবি আপনাদের, 4th পিলার অফ ডেমোক্রেসি, যেটা আপনারা করছেনও, এই মুহূর্তেও করছেন, এই মুহূর্তেও সেই দায়িত্বটাই আপনি পালন করছেন। আপনাদের মাধ্যমে প্রথমে এই 3টে নতুন আইন এসছে, এই খবরটুকু অন্তত পৌঁছুক। নতুনত্বের প্রতি আমাদের সবারই আগ্রহটা একটু বেশি। সেই আগ্রহের বশীভূত হয়ে আমরা যদি আরো জানতে চাই, সরকারের নানা বিভাগ থেকে তথ্য জনসংযোগ, আইন মন্ত্রণালয়, এমনকি আমাদের যে লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে, ওরাও সাব ডিভিশনের লেভেলেও সেমিনার করছেন, ওয়ার্কশপ করছেন। এছাড়াও এই আইনগুলো বলবৎ করার প্রাথমিক দায়িত্ব যাদের উপর, বিচার বিভাগের কর্মী, বিচারক, পুলিশ, এদের গত 6 মাস ধরে লাগাতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং আমি এতটুকু বলবো, আজকের মধ্য গগনের মধ্যরাত্রে যে অমানিসার পতন হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, তার তাপ, তার আলোক প্রত্যেক নাগরিক ঘরে বসে পাবেন। ঠিক সেদিক থেকে আরো একবার বলুন, রাজ্যের সাধারণ মানুষের কাছেও তো আইন সম্পর্কে জ্ঞাত হওয়া দরকার, আইন সম্পর্কে জানা দরকার। ঠিক তারা কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে উদ্বুদ্ধ হবেন, একটু হলেও সচেতন হবেন? আপনি যদি একটু মাধ্যমগুলোর ব্যাখ্যা দেন। দেখুন, সচেতনতা তো সম্পূর্ণভাবে নিজের আয়ত্ত। আমি আপনাকে সচেতন করতে পারবো না, আপনি আমাকে সচেতন করতে পারবেন না যতক্ষণ না আমার ভিতরে সেই চেতনার উদ্রেক হয়। তো চেতনার উদ্রেক তো নিজের ব্যাপার। তবে চেতনার উদ্রেক হলে সবার হাতে হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল ঘুরে, একটু গুগলে যাবেন, গুগলে বিশদ করে জানানো ব্যবস্থা রয়েছে। তার বাইরে নানা ধরনের লেখা বেরোচ্ছে, আপনাদের সংবাদ মাধ্যমে অহর্নিশে এই নিয়ে আলোচনা হচ্ছে। পরিশেষে বলবো,
আরো যদি বোঝার ইচ্ছা থাকে চটি 3টে বই কিনবেন ইংলিশে লেখা। আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে তো এটার বাংলার ছোট অনুবাদ বেরিয়েই গেছে আমি যতদূর জানি। ত্রিপুরা info.com থেকে ওরা একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন ছোট ছোট করে বের করার, ওগুলো বেরিয়ে যাচ্ছে। এইভাবেই প্রাথমিকভাবে সেই জ্ঞানের বিকিরণটা হবে। চেতনার উদ্রেক তো নিজের কথাই, এতটুকু আমি বলতে পারি। বিচারের বাণী নিবৃতে কাঁদে, ঠিক কথাগুলো যখন বারবার শোনা যায় নীরবে নিবৃতে কাঁদে, ঠিক সেদিক থেকে কি এবার আরো একটু পরিবর্তন হয়ে সেই কথাগুলো আর কাউকে বলতে হবে না? একটা কথা বলি, বিচারের বাণী কোনোদিনই নীরবে বা নিভৃতে কাঁদে না, কারণ বিচারের বাণীটা তো জড় বস্তু। আমরা হচ্ছি সেই চেতন সত্তা যারা নীরব করে নিজেকে রাখি এবং নিভৃতে থাকতে ভালোবাসি, তার তো বোধ হয় ভালোবাসি। তো এই 3টা জিনিস বিচার ব্যবস্থার উপরে প্রয়োগ না করে বিচার ব্যবস্থা যারা চালাচ্ছি এবং যারা এর স্টেক হোল্ডার তাদের উপরে সেই দায়িত্বটা বর্তালে ভালো। ব্যবস্থা খুব একটা খারাপ তখনই ছিল না, আজকে একদিনে যে ব্যবস্থা পুরোটা বদলে যাবে সেটুকু আশা করাও বোকামো। তবে হ্যাঁ, একটা কথারও ঠিকই, এই যে তারিখ পে তারিখের যে একটা ওই জনশ্রুতি ছিল, সেটা আপনার আমার বিচার বিভাগের সবার যৌথ প্রচেষ্টায় আজকে শেষ করা যেতে পারে। কারণ এর আইনি একটা ধাঁচা যেটা এতদিন ছিল না আজকের দিনে দেওয়া হয়েছে, এটা খুব বড় কথা। মানে দীর্ঘমেয়াদী যদি বলা হয় যে 10 দিনের মধ্যে শেষ করতেই হবে, আগে 10 বছর 100 বছরের কোনো কথা এর মধ্যে ছিল না। আজকে বলা হচ্ছে তুমি 1 মাসের মধ্যে এই জিনিসটা শেষ করতে হবে। শেষ না করলে এটার একটা উপায় আছে, কারণ শেষ না করাটা একটা অপরাধের মধ্যে গণ্য করা হবে, বুঝলেন তো? এই আইনটাই তো এতদিন ছিল না, আজকে এই আইনটা তো অন্তত আছে। এই আইনটা বলবৎ করার দায়িত্ব তো সবার, আপনার আমার সবারই। আমরা সেই দায়িত্বটুকু পালন করতে চেষ্টা করতে হবে, যৌথভাবে সামগ্রিকভাবে। একেবারে শেষ দিকে যদি একটি কথা বলি, আপনার যদি একেবারে সহজ সরল ভাবে এই রাজ্যের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেন যে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে, কারণ এই কারণে বলছি, একটা অংশ বা আইনজীবীদের একটা অংশ, একটি মহল, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান তার বিপরীতে ব্যাখ্যা করছে। আপনি ইতিবাচক দিক থেকে যদি আপনার ব্যাখ্যা থাকে, একেবারে রাজ্যের মানুষের কাছে বিষয়টি বোধ হয় পৌঁছে দেওয়া দরকার। সরকার তা কার্যকর করলো, আজ রাত 12টা থেকে তা লাগু হলো। খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, কারা কেন এই আইনটা লাগু হওয়ার আগের থেকে এর বিরূপ সমালোচনা করছেন সেটা তো ওরাই আমার চাইতে ভালো জানবেন। তবে ছোট একটা এক্সাম্পল দেই। কয়েকদিন আগে লরি চালক, লরি মালিক, পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী, ওরা এই আইনের 106(2) ধারার 2 উপধারার খুব বিরোধ করছিলেন। ওটা হচ্ছে আজকের দিনে এই 106(2) ধারার বলা হয়েছে যে একজন যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে সেই আহত ব্যক্তিটাকে কোনো সাহায্য না করে পুলিশকে না বলে পুলিশকে জানানোর দায়িত্ব এড়িয়ে পালিয়ে যায়, সেই ক্ষেত্রে একই অপরাধ 7 বছর পর্যন্ত জেল এবং বোধহয় 10 বছর পর্যন্ত জেল এবং বোধহয় 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা খুব বেশি। আজকের দিনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বেইলেবল অফেন্স রয়ে গেছে। এখন দেখুন, এই বিরূপ সমালোচনার বিরূপ সমালোচনা বশবর্তী হয়ে সরকার এই ধারাটাকে কিন্তু প্রয়োগ করছেন না। এই ট্রাক চালক এবং ট্রাক ব্যবসায়ীদের বিরূপ সমালোচনার জন্য এটা প্রয়োগ করছে না। 106 ধারাটা প্রয়োগ হচ্ছে না এখনো। আজকে রাত্রিবেলা থেকে 106 ধারাটা 106(2) ধারা যেটা সেটা আসছে না। ঠিক উল্টো দিকে দেখুন, এই পুনের এই একই ব্যাপার, একটা ছেলে আপনার পোর্শে গাড়ি তো যার তার থাকে না, খুব ধনী মানুষেরই থাকে, চালিয়ে কয়েকজন মানুষকে মেরে গিয়েও বেইলে বেরিয়ে এসছে, তাই না? শুনেছেন তো ঘটনাটা আপনাদের সংবাদ মাধ্যমে? হ্যাঁ, এখন দেখুন তো
ট্রাক চালকের বিরূপ মন্তব্যের জন্য সরকার বাধ্য হয়ে এই ধারাটাকে বলবৎ করছে না আজকে রাত থেকে। এইটা ভালো, নাকি ট্রাক চালকের বিরূপ মন্তব্যের শিকার না হয়ে জনগণ যদি এই ধারাটার লাভ নিতে পারত, আজকে পোরশে ঘটনার মতো আরো কোনো ঘটনা হয়তো ঘটতো না বা কম হতো, বা অন্তত তার জন্য নির্মম ভাবে শাস্তির যে ব্যবস্থা আজকে করা হয়েছে সেটা থেকে জনগণ উপকৃত হতে পারতো। কাজে আমরা যখন ক্রিটিসাইজ বা সমালোচনা করতে গেলে সমভাবে আলোচনা করতে হবে। তো আমি বিরূপ মন্তব্য করব কারণ আমার একটা বিরূপ মন্তব্য করার অধিকার আছে, তার জন্যই আমি বিরূপ মন্তব্য করলাম, এর আশপাশ না ভেবে, সেটা তো উচিত নয়। সেটা জনমানসে এটার বিরূপ প্রতিক্রিয়া পড়ে এবং তার জন্য সারা সমাজটাই আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, সবাইকে প্রণাম। আমরা শুনলাম রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের কাছ থেকে তার মতন করে কয়েকটি বিষয়ের প্রত্যুত্তর বলতে পারেন, তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন, উত্তর দিয়েছেন। আজ রাত 12টা থেকে লাগু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। আগামী আজ রাত 12টার পর থেকে থানা স্তরে যতগুলো মামলা নথিভুক্ত হবে সবকটি মামলাই সে নতুন ধারায় নতুন আইনে লিপিবদ্ধ কিংবা নথিভুক্ত হবে। সেদিক থেকে তার পুরনো ধারায় অবশ্যই চলতে থাকবে বকেয়া মামলা, বকেয়া তদন্ত, বকেয়া বিচারাধীন যে বিষয়গুলো আছে। সেদিক থেকে আপনি একজন ভারতীয়, অবশ্যই আপনার কাছে এই বিষয়গুলো খুব জানা দরকার। অবশ্যই সাধারণ মানুষের কাছেও এই নতুন ধারায় কি কি সুবিধা আপনার কাছে বাড়তি হিসাবে এলো সেটাকে যেমন আপনাকে জানতে হবে। আপনি কোথাও কোথাও জিরো এফআইআর বলা হচ্ছে, সেটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়গুলো জানা হচ্ছে। এখানে ই এফআইআর এর কথাও বলা হয়েছে, ই এফআইআরটা কি সেটাও আপনাকে জানতে হবে। এবং তার জন্য অবশ্যই রাজ্যের আইনসেবা কর্তৃপক্ষ আছে, তারা তাদের মতন করে বিষয়গুলো তুলে ধরেন। আপনাকে আমাদের মতন প্রত্যেককে সেখানে সচেতন করার খুব প্রয়োজন দেখা দিয়েছে। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন গুণীজনের কথা আমরা আপনাদের কাছে শুনিয়েছি, আপনাদের কাছে তুলে ধরেছি। সর্বশেষ অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে তার মতন করে ব্যাখ্যা করেছেন। আপনারা এই আয়োজন থেকে কথাগুলো শুনেছেন। আরও বেশি বেশি করে প্রত্যেকের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। ভারতীয় ন্যায় সংহিতা আইন আপনাকে জানতে হবে, আপনার প্রতিবেশীকে জানতে হবে, আপনাকেও দায়িত্ব নিয়ে অন্যকে জানাতে হবে। আমাদের এই মাধ্যমটি, আমাদের এই আয়োজনটি আরও বেশি বেশি করে প্রত্যেকের কাছে শেয়ার করুন, প্রত্যেকের কাছে পৌঁছে দিন। চলুন আমরা সকলে মিলে জানি ভারতীয় ন্যায় সংহিতা 2023 যা 2024 আজ রাত 12টায় লাগু হতে চলেছে।